ফাইনালি চলে আসলাম দ্য মোস্ট পপুলার ওয়াটারফল অফ ধারাগিরি। আর এই দেখুন সেই জলধারা তিনটি জায়গা থেকে পড়ছে। ও হো 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 ভাই, দৃশ্যটি শুধু দেখুন, দৃশ্যটি। আর এই দেখো দাদার এরকম মাছ পেয়েছে। মাছটার নাম কি? এটা পাঙ্কস মাছ। পাঙ্কস। আর এটি কিন্তু এখানকার জীবিকা, মাছ ধরে। দেখা পেয়েছি এ প্রভু, এক পশলা বৃষ্টিতে আজকের ভ্রমণ পরিপূর্ণ। বর্ষা মানেই বৃষ্টি নয়, বর্ষা মানেই প্রকৃতির এক অন্যরকম রূপ। চারপাশের সবুজ পাহাড়, মেঘে ঢাকা আকাশ, আর পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণার জলের ছোঁয়ায় নতুন করে সেজে ওঠা প্রকৃতি। আজকের এই গল্পে থাকছে বর্ষায় ঘাটশিলা ভ্রমণের যাবতীয় তথ্য, যেখানে আপনারা একদিনে ঘুরে দেখতে পারেন পাহাড়, ঝর্ণা, লেক, মন্দির এবং স্বাদ নিতে পারেন পাহাড়ি খাবার। এই ঘাটশিলাতে আপনারা কিভাবে আসবেন, কি ঘুরে দেখবেন এবং কত টাকায় বা খরচ হবে, তা সবকিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন এই সুন্দর গল্পটা শুরু করা যাক হাওড়া স্টেশন থেকে। হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছো? আমি অমিত আবার একটা নতুন ভ্রমণের সন্ধানে বেরিয়ে পড়লাম এই বর্ষায় ঘর থেকে। আর আজকের আমাদের গন্তব্য ঝাড়খণ্ড রাজ্যের ছোট্ট একটি পাহাড়ি গ্রাম ঘাটশিলা, যেখানে আপনারা একদিনের ছুটি খুব ভালোভাবে কাটাতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একদিনে কিভাবে ঘাটশিলা ঘোরা যায় এবং এই ঘাটশিলাতে আপনারা কিভাবে যাবেন, কি ঘুরে দেখবেন, আর খরচই বা কত, তার সব কিছু তথ্য শেয়ার করব আজকের এই ভিডিওতে। আজ 10ই আগস্ট 2026 সোমবার, আর এখন ঘড়ির কাঁটা বলছে রাত্রির 10:43, প্রায় 11টা বাজতে চলেছে। আর এই মুহূর্তে আমি আজকের আছি হাওড়া স্টেশনের সামনে। এইখান থেকেই আমরা এখন লোকাল ট্রেনে করে চলে যাব খড়গপুরে। এই ঘাটশিলাতে আপনারা হয়তো আগেও গিয়েছেন, কিন্তু এই বর্ষায় এই ঘাটশিলা আলাদা এক রূপ ধারণ করে। তারই বাস্তবায়ন আজকের তুলে ধরবো এই ভিডিওতে। আর আজকের কলকাতাতে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আমাদের এই যাত্রা শুরু করার আগে এক কাপ চা খেয়ে তারপরে স্টেশনে ঢুকবো। সময় বলছে ঘড়ির কাঁটাতে রাত 11:30, আর নির্ধারিত টাইম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে খড়গপুরের উদ্দেশ্যে। আর এই ঘাটশিলাতে যাওয়ার জন্য আরও বেশ কিছু ট্রেন আছে, যেটা আমি আমার স্ক্রিনেতে দিয়ে রাখলাম। তবে আমি একটু তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করব, যাতে আপনাদেরকে এই ঘাটশিলা ভালো করে ঘুরিয়ে দেখাতে পারি। তাই আমি লোকাল ট্রেনে করে প্রথম পৌঁছে যাব খড়গপুর জংশনে, আর ওখান থেকেই টাটানগর মেমো করে আমরা পৌঁছে যাব ঘাটশিলাতে। আপনারা চাইলে এইসব ট্রেনে করেও যেতে পারেন এবং আমি যেরকমভাবে যাচ্ছি সেরকমভাবে আপনারা যেতে পারেন। সময় বলছে ভোর 3:13। ফাইনালি আমি পৌঁছে গেলাম খড়গপুর জংশনে। আর এখান থেকেই আমাদের দ্বিতীয় ট্রেন আছে, যেটা 5:40। এখানে একটুখানি রেস্ট নেওয়া যাক। এখানে একটা এসি রুম আছে, সেই রুমেতে গিয়ে আমরা ততক্ষণ রেস্ট নেবো। 24 টাকা করে পার ঘন্টা নেবে। সেই রুমটা আপনাদের একবার দেখিয়ে দিই চলুন, যেখানে আপনারাও এসে এরকম থাকতে পারবেন। এই হলো এসি লজ, যেটি 3 নম্বর প্ল্যাটফর্মে পড়বে। এই হলো 3 নম্বর প্ল্যাটফর্ম। ঠিক তার উল্টো দিকে দেখুন এরকম লেখা আছে এসি পেড লজ। আর এখানেই আমরা একটু রেস্ট নেবো। আমি 1 ঘন্টার জন্য কেটে নিলাম, আমার 24 টাকা পড়লো। আর এরকম সারি সারি দেখুন সিট করা আছে, অনেকেই কিন্তু এরকম ঘুমাচ্ছে দেখুন। আমি একটা জায়গাতে একটু বসে রেস্ট নেবো। স্টেশনে এইসব যে এসি লজগুলো করেছে একদিকে কিন্তু বেশ ভালো, আপনারা নির্ভাবনায় আপনাদের মোবাইল চার্জ দিতে পারবেন। এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারবেন। তো চলুন 1 ঘন্টার মতন বাকি আছে, একটু রেস্ট নিয়ে নিই। আমাদের 5:40 আবার এখান থেকে টাটানগর মেমো আছে, যে মেমো করে আমরা চলে যাব ঘাটশিলার উদ্দেশ্যে। রাতের অন্ধকার পেরিয়ে সকালের আলো ফুটেছে, চোখে ঘুম ঘুম ভাব। তবুও ট্রেনের জানালার ধারে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চললাম ঘাটশিলার পথে। বন্ধুরা সকলকে গুড মর্নিং। উঠে পড়লাম খড়গপুর থেকে টাটানগর মেমোতে। আমরা এই ট্রেনে করেই চলে যাব ঘাটশিলার উদ্দেশ্যে। আর আমাদের মাথা পিছু ভাড়া পড়েছে 55 টাকা করে। আর এই হলো মেমো লোকালের সিট, দেখুন কতটা এইরকম। তো সত্যি কথা বলতে 1 ঘন্টা ঘুমিয়েছি ওই এসি লজে, মোটামুটি খুব ভালোই হয়েছে। তো চলুন দেখা যাক কতক্ষণে আমরা ঘাটশিলাতে পৌঁছাই।
সময় বলছে ঘড়ির কাঁটাতে সকাল 7:50, আর আমরা কিন্তু এখন পৌঁছে গেলাম ঘাটশিলা স্টেশনে। আর আমাদের ট্রেন এসে পৌঁছেছিল 2 নম্বর প্ল্যাটফর্মে, আর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকেই এইরকম ওভারব্রিজ করে আমাদের এখন যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। চলে আসলাম কিন্তু একদম ঘাটশিলা স্টেশনের সামনেই। আর সামনে আসলেই আপনারা এইরকম দেখুন সারি সারি অটো দেখতে পাচ্ছেন। এই অটো ভাড়া করে কিন্তু আপনারা আপনাদের সাইট সিন করতে পারেন। এছাড়াও এই অটো স্ট্যান্ডে এইরকম দেখুন রেট চার্ট দেওয়া আছে, আপনারা কোথায় কি যাবেন, বিভিন্ন স্পটের আলাদা রেট আছে। আমি সব কিছু ডিটেলস দিয়ে দেবো। তো চলুন এখানে একটা অটো কাকার কাছ থেকে জিজ্ঞাসা করে নিই এখানে কি কি সাইট সিন করলে কত টাকা খরচ হবে। কাকা নমস্কার। নমস্কার। আপনার নাম কি কাকা? আমার নাম মংলা গড়াই। আচ্ছা কাকা, বলছিলাম এখানে সাইট সিন করতে গেলে হ্যাঁ, কি কি সাইট সিন আছে এখানে? এখানে যেমন ধারাগিরি আছে, বুরুডি লেক আছে, চিত্রকূট টিলা আছে, রাজবাড়ি রিভার সাইড আছে, স্থানীয় রঙ্কনী মন্দির আছে, আপনার সূর্য মন্দির আছে, ফুলডুঙ্গরি টিলা আছে, এটা এক সাইড। আচ্ছা আর একটা সাইড আছে রামকৃষ্ণ মঠ, বিবেশ্বর বাড়ি, রাতমোনা, সিদ্ধাশ্রী হিলটপ, জাদুঘর রঙ্কনী মন্দির, গালুডি ব্যারেজ, বৈষ্ণবদেবী মন্দির। আচ্ছা, দুটো আলাদা আলাদা সাইট, দুটো আলাদা আলাদা। ধরুন এই যে প্রথম যে সাইটটা আপনি বললেন, তো কত টাকা মানে খরচা হতে পারে? যেমন হলো আপনার, যেমন একটা 1400 প্যাকেজ আছে, একটা 1500 প্যাকেজ আছে। একটা 1400 একটা 1500, যদি কম হয় তো একটু কম বেশি হয়ে যায়। আচ্ছা, মানে পুরো এই অটোটা বুক করে নিচ্ছে তাই? পুরো অটোটা বুক। আর এই অটোটা বুক করলে তো কতজন বসতে পারবে? 5 জন। তো আপনারা শুনতেই পেলেন এখানকার সাইট সিন করতে গেলে কত কি ভাড়া। এখান থেকে আমরা এখন একটা অটো বুক করে নেব, কত টাকা ভাড়া নিচ্ছে এবং তার ফোন নাম্বার সহ আমি আমার এই ভিডিওর শেষে দিয়ে রাখবো। উঠে পড়লাম আমরা অটোতে, আর এই হলো আমাদের কাকার সাথে আপনাদের আমি পরিচয় করিয়ে দেবো। তো চলুন আস্তে আস্তে এই সুন্দর যাত্রা শুরু করা যাক, দেখি আপনাদের এই ভ্রমণটি কীরকমভাবে ঘোরাতে পারি আর এই বর্ষায় কী কী আপনাদের দেখাতে পারি। চলে আসলাম আজকে আমাদের প্রথম স্পট চিন্তাহরণ সূর্যনারায়ণ মন্দির। আর এই দেখুন সেই মন্দির, তার পাশেই এখানে লেখা আছে দেখুন চিন্তাহরণ সূর্যনারায়ণ মন্দির, গোপালপুর। আর ভূমিদাতা নবাব আহমদ শাহ এই ভূমিটি তিনি দান করেছেন। মন্দিরের পাশেই দেখুন এরকম বসার জায়গা আছে। ঘাটশিলার এই সূর্য মন্দিরে এসে প্রথমেই চোখে পড়বে রথের আদলে তৈরি অপূর্ব মন্দির। একটা শান্ত মনোরম জায়গা, আর মন্দিরটাও কিন্তু দেখতে বেশ সুন্দর। এই হলো মন্দিরের ভিতর দেখুন, যেখানে বিরাজ করছেন স্বয়ং সূর্যদেব বা সূর্যনারায়ণ। আর মন্দিরের সামনেই রয়েছে সূর্যদেবের রথের প্রতীক 7টি ঘোড়া, আর সারথি হিসেবে রয়েছেন অরুণদেব। মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, একদম পরিষ্কার। আমি যদি এই মন্দিরটা একটু আকাশপথ থেকে দেখি কতকটা এইরকম লাগবে দেখুন। সূর্য মন্দির দেখার পর আমরা চললাম রামকৃষ্ণ মিশন মন্দির দেখতে। সূর্য মন্দির দেখার পর চলে আসলাম আমরা আমাদের দ্বিতীয় সাইট সিনে রামকৃষ্ণ মিশন মন্দির। আর এই হলো তার প্রবেশদ্বার। ভিতরে প্রবেশ করলেই দেখুন এখানে একটা পার্কিং জোন পাবেন, তবে এইখানে আপনারা গাড়ি রাখতে পারবেন না, আপনাদের বাইরেই গাড়ি রাখতে হবে। তবে এই রামকৃষ্ণ মিশনের ভিতরে প্রবেশ করতে এক আলাদাই অনুভূতি হচ্ছে। একদম পরিবেশটা শান্ত, চারিদিকে গাছপালা আর বিভিন্ন ধরনের গাছ আছে। আর এখানে একটি মন্দির আছে যেখানে বিরাজ করছেন পরমহংসদেব প্রভু শ্রী রামকৃষ্ণ। আপনারা যারা এই ঘাটশিলা ঘুরতে আসবেন, এই রামকৃষ্ণ মিশনে এসে আপনারা লাঞ্চ করতে পারেন। এখানে লাঞ্চেরও ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের প্লেট নেই, 100 টাকা থেকে প্লেট শুরু হয়। আর এই চারপাশটা কিন্তু বেশ সুন্দর। আপনারা এই রামকৃষ্ণ মিশনে এসে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারবেন, একটা আধ্যাত্মিক পরিবেশ, বেশ ভালো লাগছে আমারও। এটা আমার সাইট সিনের মধ্যেই ছিল। তো চলুন রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে আমরা আমাদের 3 নম্বর সাইট সিনে চলে যাই। রামকৃষ্ণ মিশনের মন্দির দেখার পর আমরা রওনা দিলাম আমাদের 3 নম্বর সাইট সিনের উদ্দেশ্যে। চলে আসলাম আমরা আমাদের 3 নম্বর সাইট সিনে। বিভূতিভূষণের বসত বাড়ি কথিত আছে তিনি এই জায়গাটিতে এসে এখানে একটু অবসর যাপন করতেন, এবং ভিতরে ওনার বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো উনি ব্যবহার করতেন, যেরকম ওনার বাদ্যযন্ত্র, ড্রেস, এবং এখানকার দেয়ালে বাল্যবালাকালের বেশ কিছু ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং ওনার গ্রন্থের বিভিন্ন পাণ্ডুলিপিও একটি ঘরের মধ্যে সংরক্ষণ করা আছে। বিভূতিভূষণ খুব আম খেতে ভালোবাসতেন, তাই তার দাদা একটি আম গাছ লাগিয়েছিলেন। সেই আম গাছটি এখনও পর্যন্ত স্মরণীয় করে রাখা হয়েছে এই বসত বাড়িতে। বিভূতিভূষণের বাড়ি দেখার পরে আমরা অটোতে উঠে পড়লাম। আর প্রকৃতির সৌন্দর্য দেখুন কতটি সুন্দর, আহা হা 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 হা, কি সুন্দর লাগছে দেখুন।
আর আমরা স্টেশন থেকে এরকম একটা গ্যাস অটো করে নিয়েছি, ওখানে ডিজেল অটোও ছিল। আমরা ডিজেল অটো নিলাম না, তার কারণ ডিজেল অটোর আওয়াজটা অনেকটাই বেশি, আর এরকম গ্যাস অটোর আওয়াজ অনেকটাই কম। আপনারা ভালোভাবে ঘুরতে পারবেন, কোনো আওয়াজ হবে না। আর আমরা এই পথ দিয়েই আমরা এখন চলেছি রাতমোহনার উদ্দেশ্যে। এখন আমরা পার হব মৌ ভান্ডার ব্রিজ, যে ব্রিজের তলা দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। আর আমাদের গাড়ি ছুটে চলেছে সুবর্ণরেখা নদীর উপর দিয়ে। কতটি সুন্দর লাগছে দেখুন। চলে আসলাম আমরা এখন রাতমোহনাতে। সামনে এই রকম একটা দেখুন বট গাছ পাবেন, যার তলায় একটি ছোট্ট শিবলিঙ্গ আছে। আর এখানে এরকম দেখুন বসার জায়গা আছে, জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা। আর এই হলো দেখুন সেই রাসমোহনা। এটি আগে নবাবের আমলে একটি রাস্তা ছিল, এখন সেই রাস্তাটি বন্ধ হয়ে গেছে। আর ওই হলো সেই ব্রিজ, যে ব্রিজ থেকে আমরা একটু আগে আসলাম। ও হো 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 ভাই, দৃশ্যটি শুধু দেখুন, দৃশ্যটি, জলের স্রোত কতটা আপনারা বুঝতে পারছেন। ও এইখানে তো একটুখানি পা ভেজানো যেতেই পারে, তার কারণ ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি নয়, আকাশ ফেটে রোদ বার হচ্ছে আর গালঘাম ছুটে যাচ্ছে। ওফ, যেন শান্তি। আর এখানে দেখুন মাছ ধরছে, কত সুন্দর দেখুন। এটা হলো একদম লোকাল প্রক্রিয়া, যেটা ঘনি বলা হয়। এরকম কাকা মাছ পড়েছে। আর এই সাইডটাতে একটা ছোট্ট ঝর্ণা আছে, যে ঝর্ণাটি একদম পাহাড়ের উপর থেকে এসে এই সুবর্ণরেখার নদীতে মিশেছে। আর এই সাইডটাতে আসলে দেখুন কত প্রজাপতি দেখুন, তার সাথে এরকম ছোট ছোট নৌকা আছে, তিনটে ঝর্ণা আছে দেখুন। সেই জলধারা তিনটি জায়গা থেকে পড়ছে, দারুণ লাগছে, দারুণ। আর আপনারা যারা এখানে আসবেন একটু দেখে শুনে আসবেন, তার কারণ আমি একটু আগে পড়ে গেলাম, আমার ক্যামেরার কাঁচটা ফেটে গেছে। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, পুরো পাথরগুলো কিন্তু বেশ স্লিপ আছে, আপনারা একটু দেখে আসবেন। আর এই সাইডে দেখুন আরও বেশ কিছু জলধারা আছে, এই জায়গাটাতে এসে আপনারা একটু স্নানও সারতে পারেন। আর এই রাসমোহনার সামনে এরকম একটি মন্দির আছে দেখুন। জয় মা, মা গো মা। আর এখানে দেখুন বিরাজমান স্বয়ং মা কালী, এবং দু সাইডে আছে ডাকিনী যোগিনী। আর এখানকার রাস্তাটা জাস্ট দারুণ দেখুন, কতটি সুন্দর লাগছে। আকাশটা বেশ পরিষ্কার, শুধু যেটা দরকার সেটা এক পলসা বৃষ্টি। আর এখানকার আশেপাশে যেসব ঘরগুলো পুরোটাই মাটির, কিন্তু এত সুন্দর করে সাজানো, দেখে আপনি বুঝতেই পারবেন না যে এটি মাটির তৈরি। রাতমোহনা ঘুরে এসে আমরা একটা হোটেলে চলে আসলাম, আর হোটেল থেকে আমরা নিয়ে নিয়েছি এরকম ইডলি। দেখা যাক কীরকম খেতে। ভালো টেস্ট। যে ইডলিগুলো নিলাম এগুলো মাত্র 5 টাকা করে পিস নিয়েছে। এখানে অটো কাকার কাছ থেকে জানতে পারি, এই যে হোটেলটাতে এসেছি এনাদের অরিজিনাল বাড়ি কেরালাতে, সেই জন্য এরকম খুব সুন্দর সাউথ ইন্ডিয়ান খাবার বানায়। এই হোটেলে আসলে আপনারা এরকম কম দামে ভালো ভালো সুস্বাদু খাবার পেয়ে যাবেন। সাথে এখানে বেশ কিছু মিষ্টিও আছে, আপনারা চাইলে মিষ্টিও খেতে পারেন। চলে আসলাম সিদ্ধেশ্বর মন্দির যাবার পথে। এইখান থেকেই আমাদের হেঁটে যেতে হবে বেশ কিছুটা পথ। ঠিক তার সামনেই এই জায়গা পর্যন্ত আপনাদের গাড়ি আসবে, যে গাড়িগুলো আপনারা বুক করবেন এইখান থেকে আপনাদের পায়ে হাঁটতে হবে। আর এই যে ডান দিকে একটা টিকিট কাউন্টার আছে, এইখান থেকে আপনাকে একটা টিকিট কেটে নিতে হবে। আপনি একজন থাকুন বা 5 জন থাকুন, আপনাকে 30 টাকা করে দিতে হবে একটা গ্রুপ হিসেবে। আর যদি আপনারা 10 জনের উপরে হন সেক্ষেত্রে 50 টাকা করে নেবে। এছাড়াও এখানে পুজো সামগ্রিক বেশ কিছু জিনিস আপনারা পেয়ে যাবেন, যেরকম ধূপ, মোমবাতি, নারকোল, নকুলদানা, ঘি, মধু, সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। চলুন পায়ে হেঁটে দর্শন করে আসি এই সিদ্ধেশ্বর মন্দির। আর মন্দিরে ঢোকার আগে দেখুন এখানে বেশ কিছু নিয়মাবলী দেওয়া আছে। মন্দিরে যাবার পর্বে নিজের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর দয়া করে লিখবেন, মানে এইখানে আপনাদের নাম, মোবাইল নাম্বার সব কিছু দিতে হবে। আর আমরা এই রাস্তা দিয়ে এখন যাব, চলুন। আর ডান দিকে দেখুন একটা খুব সুন্দর শিব ঠাকুর আঁকা আছে। আর এই উঁচু নিচু পাহাড়ি রাস্তা দিয়েই আমাদের যেতে হবে সিদ্ধেশ্বর মন্দিরের উদ্দেশ্যে, যেখানে বিরাজ করছেন স্বয়ং মহাদেব, এবং এর কিছু পৌরাণিক কাহিনী আছে, সেটি মন্দিরের উপরে গিয়েই আপনাদের সব কিছু বলবো। রাস্তাটা কিন্তু বেশ এবড়ো খেবড়ো, পুরো একদম পাথরের রাস্তা, কোনো মেরামত করা হয়নি। যেরকম পাহাড়ের উপর দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে গেছে, ঠিক সেই রকমই একটি রাস্তা,
বেশ কিন্তু চড়াই রাস্তা, আর উঠতে বেশ কষ্ট হচ্ছে। তবে আপনারা যারা আসবেন চেষ্টা করবেন বোতলে করে জল আনার, তা নাহলে খুব কষ্ট হবে আপনাদের। আর এই রাস্তাটা দেখুন, কি বিভৎস রাস্তা। আমি তো এই জায়গাটাতে আমার বয়স্ক মা বাবাদের জন্য একদমই রেফার করব না। আপনারা এই জায়গাটা স্কিপ করে যাবেন, তার কারণ প্রচুর ডেঞ্জার রাস্তা। এই দেখুন, যদি বৃষ্টি হয় এই রাস্তা আরও ডেঞ্জার হয়ে যাবে। অবশেষে চলে আসলাম আমরা। আর মন্দিরে প্রবেশ করলেই ডান দিকে দেখুন এরকম একটি মায়ের বেদি আছে, আর এইদিকে এরকম বসার জায়গা আছে দেখুন এইখানে। আর এই হলো বাবার মন্দির। নিচে থেকে উঠলাম, বেশিক্ষণ সময় লাগলো না, কিন্তু অনেকটা চড়াই পথ। আর এই হলো সিদ্ধেশ্বর মন্দিরের ভিতরটা, যেখানে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। পঞ্চপাণ্ডব এখানে এসেছিলেন, এখানে ওরা পুজো দিয়ে ওরা বিরাটের ওখানে চলে যায়। এবং মন্দিরের পিছনেই আছে নন্দী মহারাজ, তার পাশে এখানে একটা তুলসীর বেদি আছে, আর এই সাইডে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে। মন্দির দর্শন করে চলে আসলাম ঠিক এই রকম একটি জায়গাতে, যে জায়গাটিতে আপনারা দেখুন কতটি সুন্দর লাগছে। দূর থেকে সুবর্ণরেখা নদী দেখাই যাচ্ছে। তবে এই জায়গাটা আরও সুন্দর লাগতো যদি আজকের একটু বৃষ্টি হতো। তবে পাহাড়ি রাস্তা উঠতে যতটাও কঠিন, নামতেও ঠিক ততটাই ভয়ঙ্কর। তার কারণ এখন বর্ষাকাল, পা স্লিপ খাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। তাই এই সাবধানতা অবলম্বন করেই কিন্তু আপনাদের নামতে হবে এই পাহাড়ি রাস্তাতে। সিদ্ধেশ্বরী মন্দির দর্শন করে আমরা এখন চলেছি গালুডি ব্যারেজ দেখতে, যেটিকে বলা হয় বাঁধ। তো চলুন ওখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটি আপনাদের দেখাবো। ও ঠাকুর, একটু বৃষ্টিতে বিশাল কষ্ট হচ্ছে। সিদ্ধেশ্বর মন্দির দেখার পরে আমরা চলে আসলাম এরকম গালুডি ব্যারেল বা গালুডি ড্যাম। আর এই ড্যাম্পে আসতেই দেখুন এরকম কাকারা মাছ হচ্ছে এখানে। কাকা কী কী মাছ ফেলে গো? বাটা মাছ। এই দেখুন এখানকার জীবন্ত বাটা মাছ। আর এইখানেও দেখুন বেশিরভাগ বাটা মাছই আছে। কাকা, আপনারা যদি এখানের একটু স্বাদ নিতে চান এইখান থেকে আপনারা মাছ কিনে নিতে পারেন। আর এখন যদি জলের স্রোতটা আপনাকে নিচে দেখাই, এই দেখুন কত করে কিলো? হ্যাঁ, এখানে অনেক কম দাম, 70 থেকে 80 টাকা কিলো। মানে যেরকম সাইজ তার সেরকম দাম পাবেন। আপনারা যদি এই ড্যাম বরাবর একটুখানি হাঁটেন না, খুব সুন্দর লাগবে। আর সাথে এরকম জলের গর্জন। আর এই দেখো দাদার এরকম মাছ পেয়েছে। দাদা মাছটার নাম কি? এটা পাঙ্কস মাছ। পাঙস, মানে এটাকে লোকাল ভাষায় এগুলোকে পাঙস মাছ বলা হয়। কার এলাকায় কি নামে পরিচিত এই মাছটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাছ ধরাই কিন্তু এদের এখানকার প্রধান জীবিকা। আর এত গরম পড়েছে, এই গরমেতে আমরা এরকম ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে নিলাম, 20 টাকা করে নিল। এখানকার কিছু স্থানীয় বাসিন্দার কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এই ড্যামে টোটাল 18টি গেট আছে। আর আজকের যেহেতু এখন একটি গেট খোলা হয়েছে, তাতেই এই জলের এত স্রোত। তাহলে যদি 18টা গেট খোলা হয় তাহলে কতটা স্রোত হবে একবার ভেবে দেখেছেন? যদিও 18টা গেট আমার মনে হয় একসঙ্গে খোলা হয় না। বন্ধুরা কি বলবো আপনাদের, এখনো কি ঘরে বসে থাকবেন? বেরিয়ে পড়ুন এরকম একদিনের ছুটিতে, আর এইরকম সুন্দর প্রকৃতিকে উপভোগ করুন। পাহাড়গুলো দেখুন, পাহাড় কি লাগছে। আহারে, চলে আসলাম আমরা এখন ফুলডুংরিতে, যেটি আমাদের ঘাটশিলার একটি সাইট সিনের মধ্যেই পড়ে। ফুলডুংরিতে যাওয়ার যে পথটা সেটা কিন্তু খুব সুন্দর, তার কারণ চারিদিকে এরকম সবুজে মোড়া গাছ। সেই সাথে রাস্তার পাশেই আমি ক্যামেরা বন্দি করলাম বিড়াল প্রজাতির একটি গিরগিটি। আর সাইজটা দেখুন কতটি বড়। আর এই দেখুন এরকম একটি গেট করা আছে, আর চারিদিকে এরকম বন জঙ্গল হয়ে আছে। কথিত আছে এই জায়গাটিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক উপন্যাসটি লিখেছিলেন। এছাড়াও আরণ্যক উপন্যাসে যে জঙ্গলের কথা আমরা বইয়ে পড়ে পাই, সেটি কিন্তু এই জঙ্গলের কথাই উল্লেখ করা আছে। সবুজে মোড়া ফুলডুংরি দেখার পরে আমরা চলেছি বুরুডি লেক দেখতে। চলে আসলাম কিন্তু আমরা এখন বুরু লেকে। আপনারা যারা অন্য সময় আসবেন এই লেকে বোটিং হয়, যেহেতু এখন বর্ষাকাল তাই লেকের বোটিং এখন বন্ধ আছে। আর এই দেখুন কত সুন্দর সুন্দর বোট দাঁড়িয়ে আছে দেখুন। আর এই হলো সেই লেক দেখুন, বেশ কিন্তু বড়। চারিদিকে এরকম উঁচু নিচু পাহাড় আছে, আর পাহাড়ের মাঝখানেই কিন্তু এই লেক আছে।
আর লেকেতে এরকম বেশ কিছু এরকম বোটিংয়ের ব্যবস্থা আছে। যেহেতু এটা বর্ষাকাল তাই বোটিং এখন বন্ধ আছে। এই দেখুন বর্ষায় কি অবস্থা হয়েছে এই সব বোটগুলোর। আমি একটু এরকম বোটের ভিতরে বসেই পড়লাম, বোটিং যেহেতু বন্ধ তো চড়বোটা কী করে, তাই এই বোটেতে একটু বসে সময় কাটাচ্ছি এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে। তবে এই লেকে প্রবেশ করার পথেই কিন্তু সামনে বেশ কিছু দোকান আছে। আপনারা চাইলে আপনাদের দুপুরের লাঞ্চটা সারতে পারেন। এখানে বিভিন্ন ধরনের খাবার আছে, আর যারা এখানকার একটু দেশি মুরগির স্বাদ নিতে চান তারা একবার এখানে ট্রাই করতে পারেন। কাঠের জালে আদিবাসী স্টাইলে এখানকার চিকেন বানানো হয়। ছাতাটি নিয়ে এসেছিলাম অন্য কারণে, আর ব্যবহার হচ্ছে কিন্তু এখন অন্য কারণ। বৃষ্টির জন্য এনেছিলাম, ভাবলাম যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি না হয়ে হচ্ছে রোদ। আর এই রোদের তাপমাত্রা সহ্য না করে মাথায় টাঙিয়ে নিয়েছি এরকম ছাতা। এই লেকের একটু ঠান্ডা জল মুখে দিতে যেন বেশ শান্তি লাগছে। ড্যামের ঠান্ডা জল একটু চোখে মুখে দিয়ে বসে পড়লাম এখানকার একটা হোটেলে। আর হোটেলে আমরা অর্ডার দিয়েছি মাছ ভাত, আর আমাদের এরকম প্রথমে ভাত, তারপর ডাল, তারপর আলু ভাজা দিয়ে দিয়েছে। সাথে দেখুন এরকম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু দিয়েছে। তো চলুন খাওয়া যাক। এখানে যে কটা দোকান আছে প্রত্যেকটা দোকান কিন্তু কাঠে রান্না করে। কাঠে রান্নার খাবারগুলো একটু আলাদাই টেস্ট হয়। ডালটা এত সুন্দর টেস্ট, পাতলা কিন্তু টেস্ট খুব সুন্দর, টেস্ট দারুণ। মানে কিরকম লাগছে। এখানে আরও বিভিন্ন রকম থালি পাওয়া যায়, ডিম ভাত, সবজি ভাত। এছাড়াও আপনারা যদি এখানকার দেশি মুরগি ট্রাই করতে চান আদিবাসী স্টাইলে, সেটিও এখানে বানিয়ে দেবে। আর সবজিতে 4-5 রকমের সবজি আছে। আলু আছে, ডাঁটা আছে, সয়াবিন আছে, গাজর আছে, দারুণ লাগছে। আর মাছের পিস যদি বলি, এই রকম একটা বড় সাইজের কিন্তু রুই মাছ পাবেন। আর একটু মাছের গ্রেভি দিয়ে ট্রাই করি। মাছের সবজিটা জাস্ট ফাটাফাটি। এখানে যে রান্নাগুলো হয়, রান্নাগুলো কে করে? রান্নাগুলো আমার স্ত্রী আর আপনি আর আপনার স্ত্রী করেন? মানে সব কি এটা কাঠের জালেই হয়? হ্যাঁ, কাঠি জল। মানে এত সুন্দর টেস্ট হয়েছে, জাস্ট দারুণ। এখানে আপনাদের এই দোকানে আর কি কি পাওয়া যায়? আপনার ভেজ বলে ভেজ হবে, মানে সবজি ভাত হবে, ডিম ভাত হবে, ডিম ভাত হবে, মাছ ভাত হবে। কেউ যদি দেশি মুরগি চাই, দেশি মুরগি বলে আপনার প্লেট হচ্ছে 250 টাকা, যদি 4 পিস মাংস। আচ্ছা, মানে 4 পিস মাংস 250 টাকা। হ্যাঁ, মাংস দিয়ে থালি? মাংস থালি। আচ্ছা, ওখানে থাকবে 4 পিস মাংস, ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড়, আলু ভাজা। আচ্ছা, ওটা পেট হ্যাঁ, খালি মাংসটা 4 পিস থাকবে। মাংসটা 4 পিস, বাকি সব পেট পুরে? পেট চুড়ে। হ্যাঁ। বাহ। আমি এখন যে হোটেলে বসে আছি, এই হোটেলটির দাদার নাম হলো ধর্মা নায়ক। উনি আর ওনার স্ত্রী এই হোটেলটি চালাই। মানে টেস্ট যদি বলি, অমায়িক টেস্ট। আপনারা যদি এই ঘাটশিলা ভ্রমণে আসেন, এই ড্যামের কাছে এই হোটেলে ট্রাই করবেন। আশা করব আপনারা কম টাকায় ভালো খাবার পাবেন। দুপুরের মধ্যাহ্নভোজ সেরে চলন্ত অটোর জানালায় মাথা হেলিয়ে সবুজে মোড়া ঘাটশিলার অপরূপ দেখতে দেখতে আমরা চললাম সেই বহু প্রতীক্ষিত বিখ্যাত জলপ্রপাতের খোঁজে। তো বন্ধুরা, গাড়ি এই পর্যন্তই আসবে। এবার এইখান থেকেই কিন্তু আমাদের পায়ে হেঁটে যেতে হবে। তো চলুন দেখা যাক কতক্ষণ সময় লাগে এই ধারাগিরি ওয়াটারফলসে। যারা বাইক নিয়ে আসবেন তারা একদম ঝর্ণার কাছেই চলে যেতে পারবেন। আর যদি আমার মতন এরকম অটো বা 4 চাকা রিজার্ভ করে আসেন, তাহলে ওই পর্যন্তই গাড়ি আসবে, ওখান থেকেই আপনাদের পায়ে হেঁটে আসতে হবে। বন্ধুরা, ফাইনালি অপেক্ষার অবসান। ভগবানের কাছে অনেক প্রার্থনা করছিলাম যে আজকের দিনটা যেন একটু বৃষ্টি হয়। আর এই দেখুন চারিদিকে বৃষ্টি, দেখুন বৃষ্টি। আর এইরকম জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর এই সেই পাহাড়ি রাস্তা আমাদের পার হতে হবে এখন। এই দেখুন, একটু সাবধানে আসবেন আপনারা। আজকের এই ভ্রমণটিতে যেটা দরকার ছিল, ভগবানও কিন্তু সেইটা পরিপূর্ণ করে দিল। আমি ভগবানের কাছে অনেক চেয়েছি যে হে ভগবান, অ্যাটলিস্ট আজকের দিনটা বৃষ্টি দাও। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা। আজকের ভ্রমণ পুরো পরিপূর্ণ। চলে আসুন এরকম
এই বর্ষাতে একদিনের ছুটি কাটাতে ঘাটছিলাম। এরকম সরু রাস্তা দিয়ে যেতে হবে। তবে যেমনটি বলেছিলাম, আপনারা যদি বাইক নিয়ে আসেন এই ঝর্ণা পর্যন্ত আপনারা আসতে পারবেন। আর এইখানে দেখুন একটা মাচা মচন করা আছে, যেখানে হয়তো একটি দোকান তৈরি হচ্ছে। দেখুন সব কিছু নতুন দেখতে পাচ্ছি। আর আমরা এই সাইড থেকে এখন উপরে উঠবো। আর এখানে আরও বেশ কিছু দোকান দেখতে পাচ্ছি। মোটামুটি খাবারের দিক থেকে কোনো প্রবলেম হবে না। তবে যাই বলুন, ঝর্ণাটা কীরকম হবে আমি জানি না। ঝর্ণায় যাওয়ার রাস্তাটা বেশ অ্যাডভেঞ্চার। আর এইখান থেকে একটা গা ছমছমের ব্যাপার দেখুন। ফাইনালি চলে আসলাম দ্য মোস্ট পপুলার ওয়াটারফল অফ ধারাগিরি। দৃশ্যটি দেখুন, কতটি বেগে জল উপর থেকে নিচে পড়ছে। আর এই জায়গাটিতে আপনারা স্নান করতে পারেন। আর প্রকৃতির দৃশ্যটি শুধু দেখুন। এই হলো সেই ওয়াটারফল যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আমাদের যেখানে অটো দাঁড় করিয়েছে সেইখান থেকে পায়ে হেঁটে 20 মিনিট টাইম লাগলো। আপনারা যারা ঘাটশিলা ঘুরতে আসছেন অবশ্যই এই ধারাগিরি ওয়াটারফলে আসবেন। একটা অ্যাডভেঞ্চারও হবে, আর সাথে এই রকম সুন্দর একটা ওয়াটারফল আপনারা দেখতে পাবেন। আর সামনে একটা এরকম শিবলিঙ্গ করা আছে, ওখানে শিবের পুজো করা হয়। এখানে একটি ঝান্ডা আছে দেখুন। ভালো জায়গা, খারাপ নয়। আমি বলবো একবার আসুন, আপনারা এসে আপনাদের অভিজ্ঞতা করে যান যে এই ওয়াটারফলটি কীরকম। আমি এখন এই ওয়াটারফলের জলেতে বসে পড়েছি। আর দেখুন জলটা ঠিক ওই দিক থেকে আসছে, বয়ে কিন্তু এই দিকে চলে যাচ্ছে দেখুন। আর আমি এরকম পা খেলিয়ে বসে আছি, বেশ ভালো লাগছে, সুন্দর সময় কাটছে। ধারাগিরি ঝর্ণা থেকে চলে আসলাম বুরুডি লেকে। এখানে একটু হাত পা ধুয়ে নেবো, হাত পা ধুয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়বো। তবে ধারাগিরি ওয়াটারফলের সব কিছু ভালো ছিল। সব থেকে যেটা প্রবলেম সেটা হলো ওখানে নেটওয়ার্ক একদমই নেই। আপনারা যারা আসবেন যাতে আপনাদের অসুবিধা না হয়, তাই এই সব ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করি। ড্যাম থেকে ফ্রেশ হয়ে জামা প্যান্ট চেঞ্জ করে আমরা চলে আসলাম চিত্রকূট মন্দিরে। এটাই হলো মন্দিরের প্রবেশদ্বার। তো চলুন আস্তে আস্তে উপরে ওঠা যাক। আর এই হলো মন্দির দেখুন। যে মন্দিরের সামনেই আছে এরকম একটা নন্দী মহারাজ, আর ভিতরে বিরাজ করছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং হীরাম্বারি মাতা। আর ইনি হলেন আমাদের পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর বাবাজি। বাবাজি হর হর মহাদেব। আচ্ছা বাবাজি, এখানে কথিত আছে যে এই যে মায়ের মূর্তি প্রত্যেক বছর শিবরাত্রির সময় আপনি সেজে ওঠে, এটা কি সত্য? সত্য। এখানে যতগুলো যাত্রী এসছে, হ্যাঁ, এখান থেকে সুন্দরবন থেকে যাত্রী আসে আচ্ছা পার ডে, এমনকি বোম্বাই থেকেও লোক আসে। আচ্ছা হ্যাঁ না, আমার এই ভারতবর্ষে যেখানে যেখানে সামনে সামনে দেশ আছে সেখানে সেখানে যাত্রীরা এই মহিমা, বাবাজির শিবের মহিমা, এটা হচ্ছে চিত্তকুটি। কলিযুগের শেষ লীলা বাবার, যে সদাশিবের লীলা, সেই সদাশিবের সমস্ত লীলায় কলিযুগের যে লীলা সৃষ্টি, অনন্ত সৃষ্টি যাকে বলে, এরই যে আধ নারী রূপ, অর্ধেক পার্বতী আর অর্ধেক শিব। তবে এখানকার পুরোহিত মশাই ঠাকুর যখন এইসব কথাগুলো বলছে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। আপনারা বিশ্বাস করবেন কি আমি জানি না, তবে আপনারা যারা এই ঘাটশিলা ভ্রমণে আসছেন এই চিত্রকূট মন্দিরে একটিবার ঘুরে যাবেন। আর ঠিক মন্দিরের পাশেই দেখুন এইদিকে একটা এরকম ভিউ পয়েন্ট আছে। এই যে পাথরগুলোর মাঝখানে এরকম কালারিং করা আছে, ভোলে বাবার মূর্তি কিছু আঁকা আছে। আর এই জায়গাটায় অনেকটা পাথর আছে। আর ওই দেখুন দূর থেকে একটা ট্রেন যাচ্ছে, দেখুন মাল ট্রেন। আপনারা এই জায়গাটা একটু সময় কাটাতে পারেন, খুব ভালো একটি জায়গা, শান্ত নিরিবিলি। মন্দির দেখার পরে আমরা চলে আসলাম একটা রিভার সাইডে। এটি সুবর্ণরেখার নদীরই একটা জায়গা, নাম রাখা হয়েছে রিভার সাইড। আর এখানে দেখার মতন সেরকম কিছু নেই। নদীর মাঝে এরকম বড় বড় পাথর আছে, আর এরকম জলের স্রোত বয়ে চলেছে তার আপন গতিতে। রিভার সাইড দেখার পরে আমরা রওনা দিলাম আমাদের এই গল্পের শেষ গন্তব্য রঙ্কিনী মন্দির, যেটি রিভার সাইড থেকে 1.5 কিলোমিটারের পথ। পৌঁছে গেলাম আমরা রঙ্কিনী মাতা মন্দিরের কাছে। আর এই হলো তার প্রবেশদ্বার। দেখুন প্রবেশদ্বারের সামনে কিন্তু দু সাইডে দুটো এরকম সিংহ আছে। চলুন এরকম আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করি। আর মন্দিরের পাশেই কিন্তু এরকম জুতো রাখার জায়গা আছে।
আর এই সাইডটাতে একটু ছোট্ট গার্ডেন মতন করা আছে। এখানে আছে বেশ কিছু কল, আপনারা হাত ধুয়ে এই মন্দিরের ভিতরে প্রবেশ করবেন। এছাড়াও আপনারা যদি কোনো মানত থাকে বা যদি কোনো মনস্কামনা থাকে এই সাইডটাতে আপনারা বেঁধে দিয়ে যেতে পারেন। এবং যদি আপনারা ধূপ বা মোমবাতি জ্বালান তার জন্য কিন্তু এইখানে এরকম খুব সুন্দর ব্যবস্থা আছে। আর এই হলো মন্দিরের ভিতর, দেখুন। বসে পড়লাম অটোতে, দর্শন করে দিলাম এখানকার বেশ কিছু দর্শনীয় স্থান। এইবার আপনাদের সাথে আলাপ করিয়ে দেওয়ার পালা আজকের এই ভ্রমণটা যে এত সুন্দরভাবে ঘোরালো সেই কাকার সাথে। এই হলো সেই কাকা। কাকা আপনার নাম কি? শেখ শৌকত। শেখ শৌকত। আচ্ছা, কাকার নাম শেখ শৌকত। নামটা শুনে আপনারা বুঝতেই পারছেন কাকা কিন্তু মুসলিম। কিন্তু একটা জিনিস না বললেই নয়, ওনার ব্যবহার, ওনার কথাবার্তা সত্যিই খুব ভালো। আপনারা যারা আমার এই ভিডিও দেখে আসবেন, এনার নাম্বার আমি আমার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। কাকা আপনাকে যদি কেউ বুক করে তাহলে কীভাবে করবে? ফোন কর। আপনার নাম্বারটা একটু বলে দিন। 9234703402। তো বন্ধুরা, কাকার নাম্বার আমি আমার স্ক্রিনে দিয়ে রাখলাম এবং আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। আপনারা যারা আমার মতো এরকম একদিনে ঘাটশিলা ঘুরবেন ভাবছেন, তাহলে এই কাকার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের কথা দিতে পারি, কাকা খুব সুন্দর করে ভালোভাবে ঘোরাবে, যেরকমটি আমাকে ঘুরিয়েছে। এখন আমরা এখান থেকে চলে যাব স্টেশনের উদ্দেশ্যে, আর স্টেশন থেকেই আমাদের হাওড়া যাওয়ার ট্রেন আছে। আজকের এই একদিনের ঘাটশিলা ভ্রমণের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি এই বর্ষায় নতুন কোনো ভিডিও পেতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন সকলকে টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো এপিসোড নিয়ে।